নমস্কার, ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত। আজ আমরা একটি অসামান্য গল্পের সঙ্গে থাকব। গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটির নাম হরিকাকা। শুনতে থাকুন। হরিকাকার আসল নাম ছিল হরিপ্রাণ মুখুজ্জে। নামটা শুনতে ভক্তের মতো হলেও হরিকাকা আদৌ ভক্ত ছিলেন না। ছিলেন অত্যন্ত দুধে মাতাল, প্রবল প্রতাপান্বিত, কাণ্ডজ্ঞান শূন্য, পরপীড়ন দক্ষ, আরও কত কি। অল্প কিছু জমিদারি ছিল, তারই আয়ে দিন চলে যেত। স্বর্গে মরতে হরিকাকা কাউকে গ্রাহ্য করতেন না, অথচ তাঁর দাপটে মেদিনী কাঁপত। রাস্তা দিয়ে কেউ হয়তো টেরি কেটে গান গাইতে গাইতে চলেছে, হরিকাকা হুকুম দিতেন, ধরে নিয়ে এসো তো বেটাকে। এই, কে যাচ্ছ? শোনো দিকে। রয়ে জেলের ছেলে শ্যামাচরণ। আজকালকার ছেলে বলে সে একটু শৌখিন মেজাজে। একখানা রাঙা গামছা কাঁধে, পান চিবুতে চিবুতে সে যাচ্ছিল সৌরভী জেলেনির বাড়ি আড্ডা দিতে। হরিকাকা বললেন, কে? শ্যামাচরণ। টেরি কেটে রাগনি ভেজে যাচ্ছ কোথায়? বাপের পয়সাটা কি আজকাল বেড়েছে? শ্যামাচরণ নিরুত্তর। বলি, কানে কথা গেল না? উত্তর দাও। শ্যামাচরণ অধোমুখে দণ্ডায়মান। টেরি ভাঙো আমার সামনে, মুখ মুজে চলে যাও আস্তে আস্তে, কখনো আর অমন না দেখি। শ্যামাচরণের ধীরে ধীরে প্রস্থান। একবার গ্রামের বৃদ্ধ প্রসন্ন রায়ের কাছ থেকে হৃদয় ঘোষের ছেলে বাবুরাম 2 টাকার বাঁশ কেনে। প্রসন্ন রায়ের অবস্থা খুব খারাপ, তার উপর তিনি চোখে ভালো দেখেন না। বাঁশের টাকার জন্য বাবুরামের বাড়ি হেঁটে প্রসন্ন রায়ের পায়ে ব্যথা হয়ে গেল, তবুও টাকা আদায় করা গেল না। আজ বলে কাল দেব, কাল বলে শনিবার দেব। 2 মাস এভাবে কাটাবার পরে একদিন প্রসন্ন রায় লাঠি ধরে অতি কষ্টে তার বাড়ি গিয়ে তাগাদা করতেই বাবুরাম রেগে উঠে বুঝি বলেছিল, যান যান ঠাকুর, অত তাগাদা কেন? 2 টাকার বাঁশ নিয়ে মুই তো আর পেলিয়ে যাইনি, মোর যখন হাতে টাকা হবে তখন দেব, আপনি যান। এর উত্তরে প্রসন্ন রায় 2-1 কথা কি বলে থাকবেন, তখন সে প্রায় মারে আর কি প্রসন্ন রায়কে। চেঁচিয়ে উঠে বলে, যাও ঠাকুর, তোমার 1 পয়সা ধারি নে, কি করবে করোগে যাও। প্রসন্ন রায় এসে হরি রায়ের দরবারে অভিযোগ জানালেন। হরিকাকা অঘোর মুচিকে হুকুম দিলেন, ধরে নিয়ে এসো তো বেটাকে, দেখি ওর কত দূর প্রতাপ হয়েছে। অঘোর মুচি বিখ্যাত লাঠিয়াল, সে হুকুম পেয়ে ঘাড় ধরে নিয়ে এলো বাবুরাম ঘোষকে। হরিকাকা বললেন, তুমি প্রসন্নদার বাঁশের টাকা ধারো? বাবুরাম তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। সে বললে, আগে হ্যাঁ বাবু। তবে দাওনি কেন? আগে হাতে নেই। ওসব বাজে কথা ছাড়ো, আজ তুমি ওকে যাতা বলেছ কেন? বড্ড নবাব হয়ে গিয়েছো নাকি? কানমলা খাও। তক্ষুনি বাবুরাম কানমলা খেলে বিনা প্রতিবাদে। আচ্ছা যাও, এই 2 টাকা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুমি আমাকে কাল সন্ধ্যের মধ্যে যেখান থেকে পারো টাকা দিয়ে যাবে। যাও, চলে যাও। এই রকম ছিল হরিকাকার বিচার। গ্রামের বিপদে আপদে হরিকাকা সকলের আশ্রয়স্থল ছিলেন। পরপীড়নে যেমন দক্ষ, পরোপকারেও তেমনি অগ্রণী। গায়ে শক্তি ছিল অসাধারণ। চামটার বিল করার সময় জমিদারের পক্ষ হয়ে নিজে লাঠি ধরে প্রতিপক্ষ মুসলমানদের হটিয়ে দিয়েছিলেন শোনা যায়। মুসলমানরাও খুব মানত হরিকাকাকে। তাদের পারিবারিক বিবাদে হরিকাকার সালিশি করে গোলমাল মিটিয়ে দিতেন। 5 গ্রামের মোড়লরা তাঁর কাছে এসে পরামর্শ করত, খেতে না পেলে এসে ধান নিয়ে যেত। এমনও হয়েছে অভাবগ্রস্তদের ধান বিলিয়ে দিয়ে নিজের গোলা শূন্য করে ফেলেছেন হরিকাকা। তখন অপরের ওপর জুলুমবাজি করে ধান নিয়ে এসেছেন, দাম দেননি। পরের স্ত্রী বা পরের মেয়ের দিকে একবার কেউ আর চোখে তাকিয়েছে ঘাটের পথে, কিংবা টপ্পাগানের 1 কুলি গেয়ে উঠেছে,
অমনি সেই মেয়ের কর্তৃপক্ষের অভিযোগে সেই হতভাগ্য প্রণয়লোভী যুবককে চণ্ডী মণ্ডপের সামনেই বকুলতলায় যেদিন আগাগোড়া জুতো পেটা করে ছাড়লেন, সেই দিনই হয়তো গ্রামের কুমোর পাড়ার কেষ্ট কুমোরের বিধবা মেয়ে কুশির ঘরে তাকে মদ খেয়ে ডুগি তবলা বাজাতে শোনা গেল রাত 1টা পর্যন্ত। একদিন হয়তো দেখা গেল কুশিকে নিয়ে নৌকোয় হরিকাকা হারমোনিয়াম বাজাতে বাজাতে গান গাইতে গাইতে মহকুমা শহরের দিকে বাজ খেলে চলেছেন। সঙ্গেও বেশি বন্ধু বান্ধব 2-4টি আছে। সে বন্ধু বান্ধব আবার কেমন? হরি মাইতি, বনদর ঘরামির বড় ছেলে হাফেজ, রোশকেমাল, দিনু সর্দার ইত্যাদি। নবীন চক্রবর্তী গ্রামের পুরোহিত ও নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি শুনে ঘাড় নেড়ে বলতেন, না, রামপ্রাণ দাদার ছেলে অমন নিষ্ঠেকাষ্টা হিন্দু এ দুইগরে ছিল না। তার ছেলে কিনা মুচি মুসলমান এ আর নিয়ে মাইফেল করে বেড়াচ্ছে, লজ্জাও করে না। এর 1 সপ্তাহ পরেই পড়ল দুর্গাপূজা। বারোয়ারি তলায় দুর্গোৎসবের ফুল বিল্লপত্র সংগ্রহ, নৈবেদ্য সাজানো, ভোগ রাধা বলিদানের ব্যবস্থা, প্রসাদ বন্টন, মার আরতির আয়োজন, সমাগত মহিলাদের মধ্যে শীতলের ফলমূল বিতরণ প্রভৃতি সমস্ত কাজের মধ্যে রাঙা গামছা মাজায় বেঁধে ঘরমাক্ত দেহে কেউই দীর্ঘকায় গৌরবর্ণ পৈতে গলায় মালা করে পরা লোকটি ছুটোছুটি করে বেড়াচ্ছে সকাল থেকে রাত 9টা পর্যন্ত। হরি কাকা। দীননাথ মুখুজ্জের মাতৃশ্রাদ্ধে ওই রাঙা গামছা মাজায় বেঁধে ওই পৈতে মালা করে গলায় পরে সারাদিন ব্রাহ্মণ ভোজনের সারিতে ভীষণ খেটে পরিবেশন করছে কে? সামান্য একটু চিনির পানা খেয়ে হরি কাকা। হরি কাকার এই অবস্থা দেখে কে বলবে ইনি কর্মী ও ভক্ত পুরুষ নন? মিথ্যে সাক্ষী দেওয়া হরি কাকার গা সওয়া হয়ে গিয়েছিল। যে কোনো মোকদ্দমায় যে কোনো বিষয়ে সাক্ষী দিতে ওর মতো ওস্তাদ বড় কেউ ছিল না গ্রামে। মহকুমার কোর্টেও সবাই ওকে চিনত। প্রতিপক্ষের উকিলের সাধ্য কি জেরা করে হরি কাকাকে দমিয়ে দেয়। সেই জন্যেই মিথ্যে সাক্ষী দিতে সবাই ডাকে ওকে। সকলের কাছে খুব আদর, বেশ কিছু আয়ও হয়, আর বিষ্ণুময়রার দোকানের গরম লুচি তরকারি সন্দেশ পেট ভরে খাওয়াও চলে। সারা জীবন এইভাবে কাটিয়ে হরি কাকার এক অদ্ভুত পরিবর্তন এলো 48 বছর বয়সে। সেই কথাটা বলবার জন্যেই হরি কাকার এই ইতিহাসের অবতারণা। আমাদের গ্রাম থেকে 2 ক্রোশ দূরে নিবান্ধা মদনগঞ্জের বাওড়। এখানে অনেক দিন থেকে এক পুরনো শিব মন্দির আছে। সেবার সংবাদ রটে গেল কোথা থেকে এক ভৈরবী এসে বাওড়ের ধারের মন্দিরে রয়েছেন। এও রটে গেল ভৈরবীর বয়স কম এবং নাকি অত্যন্ত সুন্দরী। এই গুজব চাউর হবার পর দলে দলে লোক রওনা দিতে লাগলো ভৈরবী দর্শনের আশায়। ভৈরবীর কাছে লোক যাতায়াতের ফলে কথাটা আরো বেশি রটে গেল যে ভৈরবীটি তরুণী রূপসী। হরিকাকা মাছ ধরতে যেতেন নৌকো করে নিবান্ধার বাউড়ে। তারা বর্ষার প্রথমে গাঙে ঘোলা আসবার প্রথম সপ্তাহে ভীমমাঝির 17 পদ ডিঙি ভাড়া করে রামপাল এবং চিবাস কর্মকারের সঙ্গে তামাক টিকে হুঁকো কলকে ছিপ হুইল বোতল ইত্যাদি আয়োজন ও উপকরণ সমভিব্যাহারে প্রতি বৎসর সাড়ম্বরে নিবান্ধা মদনগঞ্জের খেয়াঘাটের বাঁ পাশে একটা পুরনো জাম গাছের তলায় মাছ ধরতে বসতেন। এবারও গিয়েছিলেন। গিয়ে সুন্দরী ভৈরবীর কথা শুনেছিলেন নিশ্চয়ই। হরি কাকা নাকি একাই একদিন মন্দিরে যান ভৈরবীকে দর্শন করতে। যারা হরি কাকাকে জানেন তারা বুঝতে পারবেন হরি কাকার সেখানে যাওয়াটার আধ্যাত্মিক কৌতূহল ততটা ছিল না যতটা ছিল একটি নিঃসহায় সুন্দরী নারীকে ভালো করে দেখবার ও ফাঁদে ফেলবার দুষ্ট মতলব। কিন্তু এই যাওয়ার ফল কি হয়েছিল সেটা এই অঞ্চলের লোকের কাছে এখনো
মানুষের জীবনের একটি রহস্যময় ঘটনা হিসেবে বিখ্যাত। এই সময়টায় আমি মহকুমার বড় স্কুলে ভর্তি হয়ে স্কুলের বোর্ডিংয়ে চলে যাই। পুজোর ছুটিতে বাড়ি এসেছি। হরিকাকার মস্ত বড় চণ্ডী মণ্ডপের সামনে দিয়ে আসবার সময় দেখি বকুলতলায় লোকজন নেই। চণ্ডী মণ্ডপের আগর বন্ধ। বকুলতলায় কাঠের বেঞ্চিগুলো পাতা নেই, যেন ভুঁ ভাঁ। ব্যাপার কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এমন সময় বাড়ির মধ্যে থেকে একটা কাঠা হাতে রাঙা খুড়িমা বার হয়ে এলেন। আমাকে সদর রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কে? নিপু? বাবা এলি? ভালো আছিস? আর বাবা, কি দেখছো? আমার যা হবার খুব হয়ে গিয়েছে। আমি এত অবাক হয়ে গিয়েছি যে প্রণাম করতে পর্যন্ত ভুলে গেলাম। রাঙা খুড়িমার তো বিধবার বেশ নয় দেখছি, তবে কান্নার কারণ কি? বললাম, কি হয়েছে খুড়িমা? কাকা কোথায়? সেসব শুনবে বাড়ি গিয়ে, সবাই জানে। আর বাবা, আমার কপালে যা হবার ছিল খুব হলো। বাড়ি গিয়ে প্রথমেই মাকে জিজ্ঞেস করলাম, হরি কাকার কি হয়েছে মা? রাঙা খুড়িমা কাঁদছিলেন কেন? ভালোই হয়েছে তো, রাঙা দিদির মিথ্যে কান্না। কি হয়েছে? সন্ন্যাসী হয়ে গিয়েছে। কোথায়? তা কে জানে, সন্ধান নেই। সে কি? অনেক সন্ধান করা হয়েছে, কেউ কিছু জানে না। হরি কাকা সন্ন্যাসী হয়েছে? একদম নিরুদ্দেশ। কতদিনের কথা এসব? মাস 2 হলো একদম নিরুদ্দেশ। তার আগে কোথায় ছিলেন? নিবান্ধার সেই ভৈরবীর নাম শুনে গিয়েছিলে? মনে হচ্ছে কথাটা। সেই ভৈরবীর ওখানেই পড়ে থাকতো। ভৈরবী কোথায়? নিবান্ধার মন্দিরেই আছে। কালো আমাদের পাড়া দিয়ে ভিক্ষে করে গেল, রূপে গা আলো করে দিয়ে গেল একেবারে। হরি ঠাকুরপো ভৈরবীর কাছে মন্ত্র নিয়ে না কি নিয়ে জানি একদম উধাও। রাঙা দিদি কেঁদে কেঁদে খুন, একটা কথাও বলে যায়নি বেচারিকে। একে ছেলে বুলে নেই, কি বিপদে যে পড়েছে। না, কেউ কোনো অপবাদ রটাতে পারেনি হরি কাকার নামে। গায়ে সকলের মুখেই এক কথা, ধন্য ভৈরবীর ক্ষমতা। এমন লোকের এমন অদ্ভুত পরিবর্তন বুড়ো বয়সে, সারা জীবন মদ ভাঙ খেয়ে। সুন্দরী ভৈরবী তো এখানেই রয়েছে, কারো কিছু বলার উপায় কি? ধন্য ধন্য করছে সবাই। এবং আরেকটা ব্যাপার লক্ষ্য করবার, রাঙা খুড়িমার উপর কারো তেমন সহানুভূতি নেই। বেশ তো, একটা অসৎ লোকের যদি সৎপথে পা দেবার প্রবৃত্তি হয়ে থাকে, তাতে রাঙা দিদি দুঃখ না করে বরং আহ্লাদ করুন, ভাবটা এইরকম সাধারণের মনে। ক্রমে ক্রমে সব শুনলাম ঘটনাটা। তবে একটা কথা, এই সব ঘটনার পক্ষে সাক্ষী কেউ ছিল না। ভৈরবীর সঙ্গে হরি কাকার সাক্ষাৎকারের ইতিহাস চিরকাল লুপ্ত থেকে যেত, যদি না সেখানে আরামডাঙ্গার মধুহারি উপস্থিত থাকত। জন কয়েক লোক সব সময় ভৈরবীর ওখানে জুটত গাঁজা খাওয়ার লোভে। প্রথম দর্শনের ঘটনাটা এইরকম ঘটে। ভৈরবী জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে দেখলে হরি কাকার দিকে। হরি কাকা খানিকটা অবাক হয়ে চেয়েছিলেন ভৈরবীর দিকে। মুখে খানিকক্ষণ কথা ছিল না। ভৈরবী বললে, কোথা থেকে আসা হচ্ছে? আগে কৈখালি থেকে। ও, আপনাকে দর্শন করতে এলাম। বসো বাবা। বসি। কি করো? আগে বিষয়কর্ম করা হয়। ব্রাহ্মণ? আগে হ্যাঁ। কুলীন ব্রাহ্মণ? হ্যাঁ মা, আমার নাম হরিপ্রাণ মুখুজ্জে, 3 পুরুষে ভঙ্গ, সদানন্দ মুখুজ্জের সন্তান, বাউনঘাটি গাঁয়ে। আমাকে প্রণাম করলে কেন বাবা? তুমি কুলীন ব্রাহ্মণ, আমি তোমার কত ছোট। বলেই ভৈরবী নাকি হরিকাকাকে গড় হয়ে প্রণাম করেছিল। হরিকাকা নীরবে সেখানে বসেছিলেন অনেকক্ষণ।
এমনকি মধুহারীর দল যখন সন্ধ্যার আগে সেখান থেকে উঠে চলে এলো, তখনও হরিকাকা সেখানে চুপ করে বসে আছেন। অনেক রাত্রে সেদিন তিনি বাড়ি এলেন, চোখে কেমন যেন ফেলফেলে দৃষ্টি। রাঙা খুড়িমার মুখে কথা শোনা। সারা রাত হরিকাকা কেবল নাকি পায়চারি করেছেন আর বারবার বাইরের দাওয়ায় গিয়ে বসেছেন। জিজ্ঞেস করলে বলেছিলেন বড্ড গরম হচ্ছে। সকালে উঠেই কোথায় চলে গেলেন, দুপুর গড়িয়ে গিয়েছে তখন বাড়ি এলেন। কেমন যেন অন্যমনস্ক ভাব। খুড়িমাকে বললেন, 10 টাকা দিতে পারো? কেন গা? ঠাকুরের পুজো দেব। কি ঠাকুরের? নিবান্ধার মন্দিরে যে ঠাকুর ছিল একদিন কেউ জানত না। ভৈরবী জাগ্রত করেছে সেই ঠাকুর। ভৈরবী তো মাই দুগুণ করেনি তো? পাগল? আমার ভয় করছে কিন্তু। যেদিন বুঝবে সেদিন আর ভয় করবে না। ভয় কিসের? কোনো ভয় নেই। এর কয়েক মাস পর পর্যন্ত হরিকাকা রোজই বাড়ি আসতেন, কিন্তু ক্রমশ তার ধরন ধারণ বদলাতে লাগল। অন্য কোনো বাইরের পরিবর্তন, গেরুয়া বস্ত্র ধারণ বা নিরামিষ আহার এসব নয়। মদ খাওয়া একদম বন্ধ হলো। বাজে লোক নিয়ে আড্ডা আদৌ দেন না। পরকে শাসন করা, চোখ রাঙানো ভুলেই গেলেন। একদিন ঘাটের পথে নির্জন বাঁশবনে সন্ধ্যার কিছু আগে রামজাদু জেলের বিধবা অল্প বয়সী পুত্রবধূ তার 2.5 বছরের ছেলের সঙ্গে নদীর ঘাট থেকে ফিরছে। এমন সময় হঠাৎ হরিকাকাকে সামনে দেখে মেয়েটি ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠল। হরিকাকার ভয়ে পাড়ার ঝি বউরা অনেক দিন থেকে একা নদীর ঘাটে যাওয়া ছেড়ে দিয়েছিল। এই কথাটি আগে বলা দরকার। মেয়েটি থমকে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে গেল। সর্বনাশ! হরি মুখুজ্জে যে এগিয়ে আসছে তার দিকে। খোকা পিছিয়ে এসে ততক্ষণে মায়ের আঁচল মোক্ষম জড়িয়ে ধরেছে। তার ভীত দৃষ্টি হরিকাকার মুখের দিকে নিবদ্ধ। হরিকাকা কিন্তু মেয়েটির কাছে এগিয়ে এসে সস্নেহ সুরে বললেন, মা, ভয় কি? নির্ভয়ে ঘাটের পথে বেরিও মা। এই খোকাকে কষ্ট দিয়ে কেন সঙ্গে এনেছ? ও কি এতটা পথ হাঁটতে পারে? ছি, কোনো ভয় নেই। তুমি আমার মেয়ের সমান। আমি তোমার বাবা। বাবাকে দেখে ভয় কি মা? যাও। মেয়েটি হেঁট হয়ে হরিকাকাকে প্রণাম করে তাড়াতাড়ি বাড়ি চলে এসে পাড়ার মেয়ে মহলে এ কথা জানায়। এর 2-3 দিন পরে রামজাদু একটা কাতলা মাছ হাতে হরিকাকার বাড়ি এসে তাকে দিয়ে বললে, আপনার মেয়ে পেটিয়ে দিয়েছে। বললে, মোর বাপ ঠাকুরকে দিয়ে এসো, তা নেন দয়া করে। হরিকাকা চণ্ডী মণ্ডপে বসে তেল মাখছিলেন। কাছে নিরু গোয়ালিনী বসে দুধের হিসেব করছিল। চোখ তুলে বললেন, কিসের মাছ? আপনার মেয়ে পেটিয়েছে, জিয়ানাতে পেয়ে এলাম। আপনার মেয়ে বললে বাবাকে দিয়ে এসো। ও হবে না। কেন বাবা ঠাকুর? গরিব লোকের মাছ আমি বিনি পয়সায় নিতে পারবো না। এ ধরনের কথা এই অঞ্চলে কেউ কখনো বলে না। বিশেষ করে হরিকাকা তো এমন প্রকৃতির লোকই নয়। রামজাদু একটু অবাক না হয়ে পারলে না। তবুও মাছটা সে নামিয়ে রেখে চলে যাচ্ছিল। হরিকাকা বললেন, না শোনো, ও রামজাদু, মাছ আমি নেব না। ওর ন্যায্য দাম দেওয়ার ক্ষমতা আমার নেই, সুতরাং মাছও আমি নেব না। শেষ পর্যন্ত রামজাদুকে মাছ ফিরিয়ে নিয়ে যেতে হলো। রামজাদুর স্ত্রী এরপর একসময় এসে খানিকটা কাটা মাছ রাঙা খুড়িমার কাছে লুকিয়ে দিয়ে গিয়েছিল। এইরকম 2-1টা নতুন ধরনের কাজ করার পর হরিকাকা একদিন সকালে উঠে ভৈরবীর মন্দিরে চলে গেলেন, আর ফিরলেন না। ভৈরবীর কাছে সন্ধান নেওয়া হয়েছিল,
সেখানকার সকলেই বললে দোপার বাড়ি কাপড় দেবেন বলে তিনি সকাল সকাল উঠে চলে গিয়েছিলেন। অনেকদিন কেটে গেল। তারপর রাঙা খুড়িমা আরও কিছুদিন পরে বাপের বাড়ি চলে গেলেন। বছর 2 পরে তার এক ভাইপো এসে এখানকার বিষয় আশয় বিক্রি করে চলে গেল। তার মুখে শুনলাম রাঙা খুড়িমার মৃত্যু হয়েছে। জিনিসটা মিটে গেল। আমাদের গ্রামের মধ্যে হরিকাকার ইতিহাস একটা মনোহর কাহিনীতে পর্যবসিত হয়ে গেল। ওদের ভিটেতে ঘন জঙ্গল হয়ে গেল। দিনমানে সেখানে নাকি বাঘ লুকিয়ে থাকে। শুধু দাঁড়িয়ে রইল সিং দরজাটা। কাঠ থামালের মাথায় 2 বড় জিউলি গাছ আর একটা অশ্বত্থ গাছ নিয়ে। কাঠের কবাট 2 কারা খুলে নিয়ে গেল কিছুকাল পরে। আমি কলকাতায় চাকরি করি। সস্তা ভাড়ায় দেশ ভ্রমণ করতে বেরিয়েছি বন্ধু বান্ধবের সঙ্গে। সারনাথ যাওয়ার পথে পানিপুর নেমেছি আমরা সেখানকার বিখ্যাত ক্ষীরের পান্তুয়া খাবার জন্যে। রামলীলা উৎসবের জন্যে পানিপুর চৌমাথার মোড়ে একটা উঁচু মাচা বেঁধেছে। সেটা রঙিন কাগজের মালায় সাজাবে। লোকজনও অনেক জমেছে তার চারিধারে। আমাদের টাঙাওয়ালা 2জন বললে, বাবুজি টাঙা এগিয়ে গাছতলায় রাখি। কেন? यहाँ पर बहुत भीड़ जमता, लेकिन देरी मत कीजिए आप लोग, शाम हो जाएगा। 8 ঘন্টা পরে যখন পেট পুড়ে সস্তা ক্ষীরের পান্তুয়া খেয়ে আমরা 7 জন বন্ধু টাঙার সন্ধান করলাম, টাঙা আর নেই। সে কি, টাঙা গেল কোথায়? হরিধন বললে, এগিয়ে দেখা যাক আরো। গাছতলায় থাকবে বলেছিল, এই তো গাছতলা, দেখি কত দূর গেল। রশিদের পথে গিয়ে বাঁকের মাথায় টাঙা 2খানা দাঁড়িয়ে আছে দেখা গেল। সেইখানে গাছতলায় এক সাধুর আসনের চারপাশে অনেকগুলো লোক জুটেছে। টাঙাওয়ালা 2জনও সেখানে জমেছে। আমরা বকাবকি করতে একজন টাঙাওয়ালা বললে, বাবুজি বাঙালি সাধু হ্যাঁ। সবাই কৌতূহলী হয়ে উঠলাম, কোথায়, ওই সাধু নাকি বাঙালি? এইভাবে আবার হরি কাকার দেখা পেলাম। আমি চিনিনি। তিনি আমার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, বিষ্ণু দাদার ছেলে অমল না? আমি অবাক, বন্ধুরা অবাক। আমি কখনোই এই অপরিচিত পরিবেশে এই জটা জুটোধারী দাড়িওয়ালা বৃদ্ধ সাধুকে আমাদের সেই হরিকাকা বলে চিনে নিতে পারতাম না দীর্ঘ 13-14 বছর পরে। কিন্তু তার গালের আঁচিল আমার অত্যন্ত পরিচিত। শৈশবের আবেষ্টনীতে তাকে নিয়ে গিয়ে ফেলল। রাঙা খুড়িমার কান্না ভরা চোখ মনে এলো। কি জানি কেন ওদের সেই জঙ্গলে ভরা সিং দরজাটার কথা মনে হলো। আমিও দেশের বাড়ি ছেড়েছি 5-6 বছর। হঠাৎ এভাবে বাল্যের হরিকাকার দেখা পেয়ে সারনাথ ভুলে গেলাম, বন্ধু বান্ধবদের ভুলে গেলাম, গণেশ মহল্লার প্রসিদ্ধ রামলীলা উৎসবের কথা ভুলে গেলাম। বন্ধুদের বললাম, তোমরা সারনাথ যাও, আসবার সময় আমায় নিয়ে নিও, কিংবা আমি আজ না হয় পারেপুর থেকেই যাই। ওরা বললে, কোথায় থাকবে এখানে? একটা হোটেল কিংবা সরাই। না, সেসবের দরকার নেই। আচ্ছা তুমি গল্প করো দেশের লোকের সঙ্গে, যাবার সময় যেও। ওরা চলে গেল। নীল প্রশান্ত আকাশ, বড় আম গাছের ছায়া ভরা বীথি, বুদ্ধদেবের চরণপুত সারনাথ কাছে। সেই দুর্দণ্ড প্রতাপ মাতাল হরিকাকা সন্ন্যাসী। কি অদ্ভুত লাগছিল আজকের এই দিনটা। আমি আমতলায় বসে পড়লাম। বৃদ্ধ সাধু বললেন, তুমি এখানে কিভাবে? সারনাথ যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে। কি করো? টেকনিক্যাল স্কুলে মাস্টারি করি বালিগঞ্জে। আপনি কি এখানে থাকেন? না, দিন 15 আগে এসেছি কাশী থেকে। কত কথা মনে হচ্ছিল, কোনটা আগে বলবো, কোনটা জানতে চাইব।
রাঙা কাকিমার মৃত্যু সংবাদ দিলাম। হরিকাকার মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না, চুপ করে রইলেন। বললেন, তোমার বাবা কেমন আছেন? মারা গেছেন আজ 7 বছর। গাঁয়ের আর সবাকার কি খবর? মোটামুটি বললাম যতদূর সম্ভব। গত 5 বছরের খবর আমিও ঠিক মতো জানি না, সেটা বললাম। বেশি কিছু কথা হবার পূর্বেই বন্ধুরা এসে পড়ে পাছে, এই ছিল আমার ভয়। কোন কথাটা আগে জিজ্ঞেস করব? হঠাৎ বললাম, কেমন আছেন হরিকাকা? হরিকাকা ধীরে ধীরে বললেন, খুব শান্তিতে, খুব আনন্দে আছি বাবা। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক অপরাধ করেছিলাম জীবনে না বুঝতে পেরে। তিনি দয়াময়, সব ক্ষমা করবেন। আমরা তার সন্তান, তিনি না ক্ষমা করলে যাচ্ছি কোথায়? এখন এখানেই থাকবেন? বাবা, আমরা এখনো বহুদক, কুঠিচকে পৌঁছতে এখনো দেরি আছে। কবে কোথায় থাকি ঠিক নেই। তিনি যেখানে নিয়ে যান সেখানে যাব। তিনি এখানে এনেছিলেন, তাই তোমার সঙ্গে দেখা হলো। গাঁয়ে ফিরতে ইচ্ছে করে না কাকা বাবু? আগে আগে হতো, এখন আর হয় না বাবা। তোমার খুড়িমা চলে গিয়েছেন, এখন আর কোনো বন্ধনই নেই। কি দেখতে যাব? খুড়িমা মারা গিয়েছেন আমার মুখে শুনলেন তো? না না। কেউ চিঠি লিখেছিল? না, থাক সে কথা বাবা। ইতিমধ্যে বন্ধু বান্ধবদের দল এসে পড়ল। হরিকাকাকে তারা পাঁড়েপুরের পান্তুয়া কিনে দিল 1 ভাঁড়। হাসি মুখে গ্রহণ করলেন। আমরা সবাই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলাম। ওকে একা গাছতলায় ছেড়ে দিয়ে আসতে ইচ্ছে করছিল না। আমাদের সকলকে আশীর্বাদ করলেন। টাঙায় উঠবার সময় আমার চোখে জল এলো। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।